নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ 8ই অগস্ট, 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। আজকের দিনে বাঙালির একটু মন খারাপ থাকে, তারপরেও রবীন্দ্র চর্চা করতে প্রায় কেউই ভোলেন না। আশা করি আজকের দিনটা সেইভাবেই কাটছে আপনাদের। আজ আমাদের খেলায় আছে 4 দারুণ দারুণ মা লক্ষ্মী। তারা খেলতে আসছেন, গল্প করতে আসছেন আমার সঙ্গে। আমিও তাদের সঙ্গে আলাপ করার জন্য অপেক্ষা করছি। সো ডেকে নি, প্লিজ ওয়েলকাম। নমস্কার মা লক্ষ্মীরা, ভালো আছো সবাই? দিদি আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। হাঁপাচ্ছ কেন তোমরা? খুব ভালো লাগছে, মানে একটা স্বপ্ন পূর্ণ হচ্ছে। আপনাকে দেখাটাই হলো সব থেকে বড় স্বপ্ন, যেটা আমাদের পূর্ণ হচ্ছে। মানে এটা একটা আমাদের জন্য স্বপ্নর জগৎ। হ্যাঁ 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 দিদি, এটা আমাদের জন্য স্বপ্নর জগৎ। এই জগৎটা মানে রিয়েলে হচ্ছে আমাদের সামনে, বুঝে উঠতে পারছি না। সত্যি সত্যি তাই? দ্যাটস লাভলি। আলাপ করি আগে সবার সঙ্গে। পূর্ণিমা, নমস্কার দিদি, নমস্কার। আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে। আমি পূর্ণিমা মণ্ডল। আচ্ছা, কি করো পূর্ণিমা? আমি প্রফেশনে একজন মেকআপ আর্টিস্ট। লাভলি। লতা, নমস্কার। নমস্কার দিদি, আমি মুর্শিদাবাদ জেলা ফারাক্কা পলাশি থেকে এসেছি। আমার নাম লতা ভগত। আমি সদর হসপিটালে হাউসকিপিংয়ে জব করি। নাইস। সুমিত্রা, নমস্কার দিদি, আমি সুমিত্রা পণ্ডিত কর্মকার, বজবজ দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এসেছি। আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ফিজিওথেরাপির কাজ করি। তুমি ফিজিওথেরাপিস্ট? ওরে বাবা, তো খুবই দরকার লাগে না আজকের দিনে, ফিজিওথেরাপিস্টদের তো খুবই চাহিদা। ভেরি গুড। সুচিত্রা, নমস্কার দিদি, আমার নাম সুচিত্রা রায়। আমি চাটরার মালদা থেকে এসেছি। আমি মুদির দোকান চালাই আর সাথে পুঁথির কাজ করি। আচ্ছা, তো 4 জনেই তো কর্মরত মা লক্ষ্মী, কর্মরতা। তো এই শোটা দেখার সময় পাও? মাঝে রোজ দেখি, প্রায় দেখি। ওয়াও, ফ্যান্টাস্টিক। তার মানে এই শো এর খেলা টেলাগুলো তো নিশ্চয়ই জানো। শুরু করে দিই ফার্স্ট রাউন্ডের খেলা, তারপর আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে পূর্ণিমার কাছে একবার আসি। তোমার জীবনের কথা একটু শুনি। দিদি, যখন 2020 সাল করোনার সময়, আমি তখন কলেজে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়েছি। হ্যাঁ, তারপর বন্ধ। তারপর লকডাউন, তো পুরো কলেজ টিউশন সব বন্ধ, বাড়িতে বসে থাকি। তো সেই সময় আমার বিয়ের সম্বন্ধ আসে। মা আবার জোরাজোরিতে এক সময় আমি বিয়ের জন্য হ্যাঁ বলি, কিন্তু যারা বিয়ে করবে তাদেরকে আমি বলেছিলাম যে আমি বিয়ের পরে কিন্তু আমি পড়াটা কন্টিনিউ করতে চাই। আমি গ্র্যাজুয়েশনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, হ্যাঁ, গ্র্যাজুয়েশনটা আমি কমপ্লিট করতে চাই। ওনারা বলেছিলেন যে হ্যাঁ তুমি বিয়ের পরে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। তো বিয়ে হলো। দিদি, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের জীবনে, আমি জানি প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু পরিবর্তন আসে। কারোর ভালো দিক দিয়ে আসে, কারোর খারাপ দিক দিয়ে আসে। হয়তো আমার কপালে ভালো দিকটা ছিল না। বিয়ের পর যখন সেকেন্ড সেমিস্টারে যখন অ্যাডমিশন চলছিল অনলাইন, ওদেরকে বললাম যে আমি পড়বো, আমার অ্যাডমিশন দিতে হবে, আমি অ্যাডমিশন নেব। আমার শ্বশুরমশাই যিনি ছিলেন উনি বলছেন বিয়ের পরে মেয়েদেরকে আর পড়তে নেই। বিয়ের পর যারা পড়াশুনো করে, কলেজ যায়, তাদের চরিত্র ঠিক থাকে না। বাহ। দাম্পত্য জীবনে কলহ থাকে, বাহ। দাম্পত্য জীবন সুখের হয় না। বাহ। অন্য মেয়ের এক্সাম্পল দিয়ে আমাকে কথাগুলো শোনাতো, যার জন্য আমাকে ওরা পড়াশোনাটা তাহলে বিয়ের আগে কেন বললেন না এই কথাগুলো? আমি বলেছিলাম, কিছু করার নেই। তো তারপর কি হলো? প্রথম দিন আমি জানতে পারি যে হাজবেন্ডের একটা ফিজিক্যালি প্রবলেম আছে, যেটা ওনারা আমাদের থেকে চেপে গেছে। তো ওনারা কোনো মতে ডাক্তার দেখাবেন না। একটা সময় পরে আমি আমার মাকে জানাই। তো মা বাবার জোরাজোরিতে ওনারা ডাক্তার দেখাতে বাধ্য হয়। 3-4 মাস ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ হয়েছিল। তারপরে আমি কনসিভ করি। আমার বেবি হয় 2021-এ।
বেবি হওয়ার পরে আবার আমি জানতে পারি যে হাজবেন্ডের যে অসুখটা ছিল ওটা আবার রিটার্ন করেছে। প্রায় 1 বছর ডাক্তার দেখানো হলো, কিন্তু ও আর সুস্থ হয়নি। ওর জন্য অনেক কিছু করেছি, অনেক ধৈর্য ধরেছি, পেছনে দিনের দিন কেটে গেছি যাতে ওকে সুস্থ করা যায়। কিন্তু শ্বশুর শাশুড়ি খারাপ হয়, কিন্তু হাজব্যান্ড যখন খারাপ হয় তার জন্য আর কিছু করা যায় না। এত কিছু করার পরে ওদের কাছ থেকে আমি মন পাইনি। একটা সময় পর যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, তখন সিদ্ধান্ত নিই যে ওখান থেকে আমি বেরিয়ে আসবো। আমার মা বাবাকে জানাই, জানানোর পর আমি ঝগড়াঝাটি কিচ্ছু করিনি, চুপচাপ ওখান থেকে বেরিয়ে এসেছি। আমার মা বাবা গিয়ে আমাকে নিয়ে এসছে ওদের সাথে কথা বলে। তারপর আমার ডিভোর্স হয়। তো তারপর কি হলো? বাবার বাড়ি এসে আমি, তখন আমার কিছু টাকার দরকার, মেয়েকে মানুষ করতে হবে। যখন আমার মেয়ের 18 মাস বয়স, তখন ওখান থেকে আমি বেরিয়ে আসি। মেয়ে অনেক ছোট, তো আমি কাজ খুঁজি। কাজের খোঁজে আমি তখন আমার একটা কলেজ ফ্রেন্ড ছিল, তার হাত ধরে আমি নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করি। ওখানে আমি 1 মাস ট্রেনিং নেওয়ার পর ওনারা বললেন যে তোমাকে এখানে 25,000 টাকা দিতে হবে। দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে যখন 6 মাস কাজ করি ওখানে, ম্যাম ইনকাম হোক আর না হোক প্রত্যেক মাসে মাসে কিছু টাকা দিয়ে ওখান থেকে কিছু না কিছু পারচেস করতে হতো। কিন্তু 6 মাস যে ওখানে আমি কাজ করেছি সেখান থেকে আমি 1 টাকাও ইনকাম করতে পারি। বাহ, উল্টে আমার 30 থেকে 35,000 টাকার মতো চলে এই গেছে। কেমন কাজ? একটা সময় পর ওরা যখন আরো টাকা চায় তখন আমার কাছে 1 টাকাও নেই, আমি পুরো শূন্য। আমার কানে একজোড়া দুল ছিল সোনার, ছোট। ওরা সেটা দেখে বলছে তুমি ওটা বিক্রি করে দাও। ওটাই আমার লাস্ট সম্বল ছিল, আমার সোনার দুল। ওটা যদি আমি দিয়ে দিই আমার বাচ্চা, সম্বল দিয়ে দিলে আমি কি করব? কাজটা আমি ওখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর বাড়িতে হাতের কাজ করি, অনেক রকম হাতের কাজ, যখন যেটা আসতো সব করতাম, কিন্তু তাতে আমার হচ্ছিল না। ভাবছিলাম যে নিজের মতো, আমি কারোর আন্ডারে কেন কাজ করব, আমি নিজের একটা পরিচয় তৈরি করব। আবার আমি আমার মা বাবাকে জানাই যে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কোর্স করব। তার জন্য অনেকটা অ্যামাউন্ট লাগে দিদি। মা বাবাকে না জানিয়ে আমি গোল্ড লোন নিই, হাতের আংটি কানের দুল দিয়ে আমি গোল্ড লোন নিই, নিয়ে আমি কোর্সটা করি, যেটা মা বাবা জানতো না। কোর্স করার পরে টুকটাক কাজ করছিলাম। ওখানে বাবার বাড়িতে থেকেছিলাম প্রায় 2.5 বছর। ওখানে থাকার পর মা বাবা বলছে তোমাকে এতদিন আমরা দেখতে পাচ্ছি না এই অবস্থায়, তুমি একটা বিয়ে করো, তোমার তো ভবিষ্যৎ আছে, তোমার মেয়ের ভবিষ্যৎ আছে, তোমার বিয়ে করার দরকার, সেকেন্ড ম্যারেজ করার দরকার, তুমি বিয়ে করো। অনেক দিন থেকেই সম্বন্ধ দেখা হচ্ছিল, কিন্তু আমার ওই পথে যাওয়ার মতো আর কোনো ইচ্ছে ছিল না। ট্রমা এসে গেছিল। তো ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন দেওয়া হয়, মেয়ের ডিটেলস দিয়ে এরকম আমাদের পাত্র দরকার। তো ওখান থেকে আমার বর্তমান যে হাজবেন্ড উনি কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্ট করে দুটো ফ্যামিলি থেকে দেখাশোনা করে আবার আমার বিয়ে হয়েছে নভেম্বরে। এখন দিদি মেয়েকে নিয়ে আমি খুব ভালো আছি, খুব নিজের মতো করে ঘুরতে পারছি, ফিরতে পারছি, নিজের প্রফেশনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি। যখন একটা মেয়ের ডিভোর্স হয়ে যায় না, যখন বাবার বাড়িতে থাকে, তখন অনেকের সমালোচনার শিকার হতে হয়। ওই মেয়েটা এমন, আমি কাউকে এক্সপ্লেন করতে যাইনি যে না আমি এরকম নয়, দরকারও নেই। আমি কাউকে এক্সপ্লেন করতে যাইনি, প্রয়োজনই নেই কাউকে এক্সপ্লেন করতে। আমিও তো মানুষ, আমার নিজস্ব ভাবে বাঁচার স্বাধীনতা আছে। তোমার বাড়ি থেকে কেউ এসেছেন? হ্যাঁ, আমার মা বাবা এসছে, আমার মেয়ে এসছে, আমার শাশুড়ি মা এসছে। ও, শাশুড়ি মাও এসছেন। আর বর আসেনি? না, বর এই মুহূর্তে বাড়িতে নেই, যার জন্য আসতে পারেনি। ও, আর এটা তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তোমার নাম কি? আমার রাজন্না মণ্ডল। রাজন্না? নাকে কি পড়েছো? কত বড় নথ। নথ পড়েছে। তোমাকে দেখতে সুন্দর আছে। আমাকে দেখতে সুন্দর আছে, তোমাকেও দেখতে সুন্দর আছে খুবই। আই লাইক ইউ।
সো পূর্ণিমা, তুমি যদি 1 লাখ টাকা জিতে নাও কি বলবে? দিদি আমি আমার কোর্সের জন্য যে গোল্ড লোনটা নিয়েছিলাম ও, ওইটা ওর শোধ কিছু টাকা করবে। এখনো বাকি আছে দিদি, ওটা আমি আবার গোল্ডটা আগে ছাড়াবো। আর আমার এখনো অনেক মেকআপ প্রোডাক্ট কিনতে বাকি আছে, আমি প্রোডাক্টগুলো কিনবো। আর বাদ বাকিটুকু আমি আমার মেয়ের জন্য এবং fixed তোমার করতে চাই। আশেপাশে চেনা পরিচিত অপরিচিত যদি কোথাও শোনো কোনো বাবা মা বলছেন যে তার মেয়েকে আর না পড়িয়ে বিয়ে দিয়ে দেবেন, সেটা গিয়ে আটকাবে। অবশ্যই। আশেপাশে কোথাও যদি খবর পাও, প্লিজ আটকিও। এই অন্যায়টা বন্ধ হওয়া দরকার, ঠিক আছে? চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত নয়, খুন্তি। নিচে ঢোকাও, হ্যাঁ, 1 ঝটকা মারো। হ্যাঁ, নিচে ঢুকিয়ে গাড়ি করো কাঁড়ি করো, চলো এক ঝটকা হাড়ি পা লাবা কাঁড়ি করো। ঘোড়া লাবা ও, ওখানে নেই, বাদিকে আছে টাকা, ওখানে নেই, কাঁড়ি বাদিকে, করো, হ্যাঁ, উঠে নিচে তোমার নিকো। পেটের কাছে টাকা আছে। হ্যাঁ, ঝটকা মারো, ইয়েস। ওকে, ও হয়েছে। 509টা, 4500 এখানেই। 50 আছে 13টা, মানে 650, 6450। 10 আছে 23টা, 230, মানে 6860, 7060। এইবারে লতা, তুমি কোন হাসপাতালে কাজ করো? দিদি আমি সদর হসপিটালের রাত্রি নিবাস কাজ করি। এই মালদা সদর হ্যাঁ, মালদা হাসপাতালে সদর হসপিটালের রাত্রি নিবাস কাজ করি আমি। রাত্রি নিবাস, রাত্রি নিবাস হোস্টেল? হ্যাঁ, হোস্টেল না, ওটা একটা হোটেল, মানে পেশেন্টরা ওখানে থাকে, মানে হসপিটালে যারা ভর্তি হয় ওনার পেশেন্টের একটা কাগজ নিয়ে আচ্ছা। ওখানে 5 টাকা করে ডিম ভাত, সপ্তাহে 1 দিন 2 দিন মাছ ভাত খাওয়ানো হয়, 50 টাকা করে দিন হিসাবে থাকে, ওই আমি কাজ করি। ওইটাতেই তুমি ডিউটি আমি করি, হ্যাঁ। ওকে, ওটা তো আমার স্বামী করতো ম্যাম, তো স্বামীর শরীর খুব অসুস্থ, কি হয়েছে? মানে স্বামীর বুকের প্রবলেম, বুকে ব্যথা, আর ডক্টর বলছে যে লিভারটাও নাকি ফেল হয়ে গেছে, আর কিডনির 2 সাইডে পাথর হয়ে গেছে। এমনিতে ভাড়ার টোটো চালাতো, Okay. তো টোটো চালাবার ক্ষেত্রে একদিন ওখানকারই মালপত্র বহন করতে গিয়ে ওদের সাথে দেখা হয় স্বামীর। তো ওকে জিজ্ঞেস করলো কি তুমি কি এখানে কাজ করবে, তো বললো যে হ্যাঁ করবো। তো হাজব্যান্ড ওখানে গেলেন, যাক ঠাকুরের আশীর্বাদে সে ওখানে কাজও পেয়ে নিল, কিন্তু ওই কিডনির পাথরের মানে ব্যথার জন্য ও আর কাজ করতে পারে না। পারে না, সেই কাজটা এখন মানে উনি পারছেন না, ওনার কাজটা এখন আমি বলছি তাহলে আমি করি। আর তুমি ওনার ডিউটিটা করো। হ্যাঁ, ওনার ডিউটিটা আমি করি। আর সংসারে খুবই অভাব অনটন ম্যাম, মানে ছোট ছোট আমার 2টো ছেলে, পারি না ম্যাম আমি খরচা টানতে ছেলেদেরকে নিয়ে। স্বামী যখন ভালো ছিল ম্যাম তখন আমি লোন টোন নিয়েছিলাম উনার ভরসাতেই। যখন দেখি স্বামী এরকম অবস্থা হয়ে গেল, আমি লোন টানতে পারি না, হয়তো আমি কোথাও চলে গেলাম তো লোনওয়ালারা ওখান অবধি আমার পিছু নেই ম্যাম, পারি না আমি দিতে। প্রচণ্ড কষ্ট ম্যাম, 2 ছেলে আমার, আমি ওনাদেরকে খাওয়াতেও পর্যন্ত পারি না ম্যাম। আমার মা ফুল সাপোর্টে ম্যাম, উনি না থাকলে হয়তো আমরা কবেই মারা যেতাম। তোমার কয় ছেলে মেয়ে? 4 ছেলে মেয়ে। তো 4 জন ছেলে মেয়ে? হ্যাঁ, একটার বিয়ে দিয়ে দিয়েছি ম্যাম। 2022-এ আমার শাশু শ্বশুর হারিয়ে যায় একদম, মানে শিলিগুড়ি হসপিটালে ডাক্তার দেখাতেন, 12 বছর থেকে ওনার ট্রিটমেন্ট চলতেন, উনি ব্রেন স্ট্রোক ছিলেন। শ্বশুর হারানোর পরে আমার সংসারে মানে এতটাই অভাব অনটন চলে এলো যে 1 মুঠো খাবারও আমি জোগাড় করতে পারতাম না ম্যাম। 1 মেয়ের বিয়ে দিয়েছো, কত বয়সে? বড়জনের বিয়ে হয়েছিল 16 বছরে। 16 বছরে বিয়ে দিলে কেন? 16 বছরে আমার শাশুড়ি শ্বশুরই বিয়ে দিয়েছিলেন, ওনারাই মালিক ছিল। মানে
বুঝতেই পারছিলাম স্বামী কোনো রোজগার করে না, স্বামী বেকার ছেলে, বেকার ছেলের সঙ্গে বাবা মা বিয়ে দিল, ওই পরিবারে কি বউয়ের কি কোনো কথা চলে? ওই পরিবারে তো বৌমার তো কোনো কথাই চলবে মেজো না। মেয়ে মেজো মেয়েকে পড়াচ্ছিলাম, কি পড়াতে পড়ছে? পড়াতে পড়ার খরচাটা টানতে পারছি না। বাবা মাও কত দিতে পারে না, মাও আমার বিধবা, দিতে পারে না বলে আমার মেয়ের পড়ালেখা আমি বন্ধ করে দিলাম। কেন? পারি না খরচা টানতে ম্যাম। ওর ভাইদেরকে মানুষ করার জন্য, ভাইদের খরচা টানার জন্য মেয়ে নিজের পড়ালেখা ছেড়ে, তো ভাই মানুষ হবে, দিদি অমানুষ থাকবে? ও নিজের পড়ালেখা ছেড়ে বলছে মা আমি তো পড়লাম, কিন্তু আমার ভাইরা তো মূর্খ হয়ে আছে, ওরা না প্রাইভেট পড়তে পারছে না, আমি স্কুল চালাতে পারছি না, প্রাইভেট চালাতে পারছি। তোমার মেজো মেয়ে কত দূর পড়েছে? গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার অবধি করেছে, তারপরে আর করাতে পারে। আর তোমার ছেলেরা কোন ক্লাসে পড়ে? ছেলেরা 5-এ পড়ে। 5-এ? 5-এ পড়ে। ছেলেদেরকে 5 মাস থেকে এখন আমার স্কুলে ওনাদের ডিউই পড়ে আছে, আমি টাকাও দিতে পারি না। ছেলেদের অভাব পূর্ণ করার জন্য মেয়ে আমার পড়ালেখা ছেড়ে মেয়ে এখন একটা শোরুমে একটা কাজ কাজ করছে ধরেছে। কিছু, okay. শোরুমে একটা কাজ ধরেছে, তো মেয়ে আর সময় পায় না নিজের পড়াটা কিছু কমপ্লিট একটা করতে। কাজ করুক, কাজ করে ও রোজগার করুক, তারপরও ঠিক ওপেন ইউনিভার্সিটিতে। তোমার নাম কি? অনুশ্রী ভগত, অনুশ্রী। তুমি সেকেন্ড ইয়ার অবধি পড়েছো, কি নিয়ে পড়ছিলে? বেঙ্গলি অনার্স। তাহলে আর এখন কি কাজ করছো? বাইকের শোরুম, বাইকের শোরুমে। হ্যাঁ। তো সেখান থেকে যা রোজগার করছো, অনলাইন পড়াশোনা এখন হয়, সেরকম একটা কোথাও ভর্তি হয়ে যাও। অনুশ্রী বললে তোমার হ্যাঁ নাম? অনুশ্রী। তো অনুশ্রী সেরকম কোনো জায়গায় ভর্তি হয়ে যাও, পড়াশোনাটা ছেড়ো না। তুমি একটা ঠিকঠাক জায়গায় এসো, চাকরি করো, রোজগার করো, তার থেকে খানিকটা বাড়িতে দাও, খানিকটা দিয়ে পড়াশোনা করো। আর তোমার ভাইরা তো এখন ছোট, ওরা দুজন লালকমল নীলকমল। ও তোমাদের নাম কি? আয়ুষ ভগত আমার নাম। আয়ুষ ভগত? উরি বাপরে। আর ওর? প্রিন্স ভগত। প্রিন্স ভগত। আয়ুষ আর প্রিন্স, উরি বাবা, তোমরা কি জমজ? হ্যাঁ। সো লতা, তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমার মেয়ের পড়াটা আবার কন্টিনিউ করবো। হ্যাঁ মানে ভর্তি প্লিজ, করাবো। হাততালি প্লিজ করো। ছেলে দুটোকেও পড়াবো, আর স্বামীর জন্য একটা সেকেন্ড হ্যান্ড টোটো নিব। বাকি টাকা দিয়ে ওনার আমি চিকিৎসা করাবো, কারণ ওই তো বাড়িরই, ও চিকিৎসা না করাতে গেলে তো আমার স্বামী ভালো হবে না, তো ওকে চিকিৎসা করাবো। রাইট, চলো ফার্স্ট রাউন্ডে খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে চলো ফটাফট। একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর হাতটা নিচে করো, হাতটা নিচে করো, ওই সাইডেরটা। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর এক ঝটকা মারো, মারো, যা টান দিকে চলে গেল। হয়নি, তোলো তোলো, এক ঝটকাই ঠিক তোলো। আছে ঠিক আছে, ওখানেই আছে, তোলো আগে, তোকা হয়ে যাবি একলা জীবনে, মারো ঝটকা, কারোর শুনবি না সব নিচে পড়ে গেল। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। ঢুকাও, হ্যাঁ এবার মারো ঝটকা তোলো একটা। তোলো। ইয়েস, আরো হবে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। খুন্তিটা ঢুকছে না, না ঢোকেনি, তোলো, তোলো, আর একটু তোলো। পিছন থেকে ঢুকাও। ওয়ে, ওঠাও ওঠাও ওঠাও, উঠাও তাড়াতাড়ি, উঠাও 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 একবারে। ঢুকছে না। 200, 300, 20, 30, 40, 50, 550। এবার সুমিত্রা, তুমি ফিজিওথেরাপিস্ট বললে, কোথায় ট্রেনিং নিলে, কবে শিখলে, কবে থেকে কাজ করছো? দিদি, আমি একটা হোমিওপ্যাথি ডক্টরের আন্ডারে কম্পাউন্ডারি করতাম। ওকে, তো ওখানেই স্যার বললেন, যিনি ডক্টর উনি বললেন একটা আরএমপির কোর্স করো প্রাইভেটে, তো তুমি তো গ্রামে থাকো, তো ওখানে তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তখন মেয়েটা খুবই ছোট ছিল, তো আমার রেগুলার যাতায়াত করা খুব প্রবলেম হয়ে দাঁড়াচ্ছিল।
তো তখন স্যারকে বললাম যে স্যার এমন একটা কিছু ব্যবস্থা করুন না যাতে একটু ইনকামও করতে পারি, মেয়েটাকেও লক্ষ্য রাখতে পারি। তো এমনি প্রাইভেটেই শিখি ফিজিওথেরাপিটা। তো শিখে উনি পেশেন্ট দিতে লাগলেন, কাজ করতে লাগলাম। তারপর মানুষের কাজ পছন্দ হলো। উনি কি অর্থোপেডিক? না, উনি হোমিওপ্যাথির ডক্টর ছিলেন, আর্থারাইটিসও দেখতেন। হ্যাঁ, আর্থারাইটিসেরও দেখতেন। উনি পেশেন্ট দিতে লাগলেন। তো যারা যারা যেত, আমি তো হাতে করি, মাসাজ করি, ব্যায়াম করাই, তো বডি মাসাজও করি। করতে করতে এবার কনসিভ করি সেকেন্ড বেবির। আর আমার কাজটা সেভাবে করে উঠতে পারছিলাম না। ছেলে হলো একটা, দ্বিতীয় সন্তান। আবার কাজ শুরু করি ছেলে যখন 6 মাস বয়স। ছেলের একটা আর্টারিতে গ্যাপ আছে। 8 মাস তখন ধরা পড়লো। সেইভাবে আর কাজ করে উঠতে পারছিলাম না। ছেলেরও ট্রিটমেন্টের প্রয়োজন। এবার মেয়েরও হাতে একটা গ্যাংলিয়ান আছে দিদি। হ্যাঁ, গ্যাংলিয়ান টিউমার টাইপের রিস্টে। ছেলের একটাই প্রবলেম, সর্দি হয়। মানে একদিন সর্দিটা দেখলাম, পরের দিনেই দেখছি সর্দি বসে যাচ্ছে, জ্বর। এটা হয় মাসে মাসেই। আজকেও এনেছি, ছেলে জ্বর অবস্থাতেই আছে। ও হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে ছেলে। হ্যাঁ, মেয়ে এসেছে, স্বামী এসেছে। এই তো। হাই, তোমার নাম কি? জয়স্মিতা কর্মকার। ওকে, সো তুমি পড়াশোনা করো কোন ক্লাসে? ক্লাস 2C। ওকে, কোন স্কুল? বেলতলা গার্লস হাই স্কুল। হ্যাঁ, তুমি বেলতলা গার্লসের স্টুডেন্ট। ওকে, আর তোমার হাজবেন্ড উনি? নমস্কার। উনি কি করেন? আমি একটা প্রাইভেট সেক্টরে, টেলিকম সেক্টরে জব করি। সো সুমিত্রা আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? দিদি, ছেলে তো ফার্স্ট ট্রিটমেন্ট করব, মেয়েরও ট্রিটমেন্ট করব। করে একটা বাড়ির সঙ্গে ছোট সেন্টার করার ইচ্ছা আছে। হ্যাঁ, আসলে ছেলের জন্য তো খুব একটা বাইরে বেরোতে পারছি না। দূরে দূরে যেখানে ডাক আসে, যেহেতু ডোর টু ডোর করি, যেখানে ডাক আসে সেখানে যেতে হয়। দিদি, আমার 29শে মে একটা সার্জারি হয় গলব্লাডার স্টোনের। তোমার? হ্যাঁ, ছেলেকে রেখেই 10 দিন ছিলাম। তো শ্বশুর মশাই, শাশুড়ি মাই এমনিতেও ছেলে মেয়ে দুজনকেই ছোট থেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এখনো পর্যন্ত পাওয়া বাচ্চাদের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। গড গিফট, সত্যি তাই। ওকে, অনেক করেন। নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, আগে এক জায়গায় করো টাকাগুলো, খুব ফাস্ট ফাস্ট করো, ফাস্ট। বিনা মেঘে মাথায় পরে বাস। তোলো তোলো, এক ঝটকা মারো। বলছে ইয়েস হয়েছে। ঢোকাও আগে, ঢোকাও, ঢোকেনি ঠিক করে। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস। আবার মারো ঝটকা। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি। মারো ঝটকা। আমি ওকে, হন্যে হরিদাস, যেন নেরা মাথায় চিরুনি তলাশ। সব বাঁদিকে পড়ে যাবে, তোমার কাছে আনো। লোকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চিং মোড অন। হয়েছে। আর একটু ঢোকাও, ঢোকাও বাঁদিকে, ঝটকা মারো। আর একটু ডান দিক। হ্যাঁ, ঝটকা মারো। হ্যাঁ, ওরে সার্ভার বন 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 বন। রাইট রাইট, অনেকটা আছে, ঢোকাও। মারো ঝটকা, মারো। হ্যাঁ, মারো ঝটকা, ব্যাস। আপ 500 আছে। ও বাবা, এও 9টা তুলেছে। 4500। 50 আছে, 18টা, 900, মানে 7300। 10 আছে 14টা, মানে 7880। এরপর সুচিত্রা, তোমার দোকান কত দিনের? 12-13 বছর হয়ে গেছে দিদি। ও, তোমারই দোকান, তুমি শুরু করেছিলে? না, প্রথমে আমার হাজবেন্ড চালাতো দোকানটা,
তারপরে লকডাউনের পরে আমাদের দোকানের কিছু বাকি পড়ে যায়, বাকি পড়াতে তারপরে চাইতে গেলে লোকজন আর তখন সেরকম আর আসতে চায় না দোকানে। তখন থেকে তারপর লকডাউনের পরে আমি তখন চালাই দোকান। তুমি চালাও, তারপর তোমার আমার হাজবেন্ড তখন দোকানে দোকানে এই মুদির দোকানের মাল দেয়, সরবরাহ করতে শুরু করে, হ্যাঁ ডেলিভারি ডেলিভারি করে। হ্যাঁ, আর তুমি দোকানটা আর নিয়ে দোকানটা হ্যাঁ এখন আমি চালাচ্ছি, আর সাথে আমি পুঁতির কাজ করি হাতের। তুমি যখন দোকানটা বসলে তখন দোকানটা প্রায় চলে না, না সেরকম সেরকম জায়গা চলে না, আগে যেরকম লকডাউনে চলতো আমার দোকান, হ্যাঁ, পরে সেরকম সেরকম চলে না। তো সেইখান থেকে তুমি শুরু করলে, তো এখন ঠিকঠাক চলছে আবার? এখন চলছে কিন্তু আগের মতো মানে সেরকম ওরকম আর নয়। এখন অনেক ব্যবসা কম্পিটিশন হয়ে গেছে। ওকে। আর পুঁথির কি কাজ তুমি পুঁতির করো? অনেক রকমের কাজ করি, ওই অনেক রকমের ডিজাইনের ছোট ছোট ব্যাগ হয়। আমি দেখাই, তোমার কিছু ছবি দেখাই সবাইকে। এইটা কি? ওই যেভাবে আমাদের বানাতে বলে সেভাবে আমরা বানাই। আচ্ছা, এগুলো বোধহয় প্যাচ ওয়ার্ক করে এগুলো বিভিন্ন হ্যাঁ হ্যাঁ সাজের জিনিস। আমাদের তো বলে যে কলকাতাতে আসে, এগুলো আমরা শুধু বানাই। এটা কি কলসি? হ্যাঁ পুঁতি? কলসির মতো ডিজাইন ঘট মতো হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ। এটা ব্যাগ, এটা ব্যাগ, ব্যাগের রেপ্লিকা। হ্যাঁ হ্যাঁ। এগুলো কি সুতো দিয়ে, এই ওই তার দিয়ে গাঁথো? তার হ্যাঁ নাইলন, শক্ত নাইলন সুতোগুলো দিয়ে। নাইলনের সুতো হ্যাঁ। দিয়ে। বাহ, সূক্ষ্ম কাজ। খাটনি খুব দিদি, কিন্তু সেই হিসাবে টাকা নেই। এই এক একটা পিস এরকম বানালে পিস হিসাবে দেয়, অনেক রকমের আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে, 3 টাকা আছে, 50 পয়সারও কাজ আছে। 50 পয়সা? পয়সারও কাজ আছে, আজকের হ্যাঁ দিনে ছোট 50 পয়সায় কি হয়? হয় না কিছু, কিন্তু কাজ হিসেবে টাকা নেই। তো দোকানে বসি আর আমি এটাই করি। দোকানে বসে বসেও এটা করো? হ্যাঁ ওটা করি ফাঁকা টাইমে। হ্যাঁ, দোকানের ফাঁকা ছবি দেখাই সবাইকে আমি। এইটা দোকান। তো দোকান তো তোমার ভালোই, একটু সাজিয়ে গুছিয়ে নিলে আরো ভালো চলবে। ভালো চলবে, হ্যাঁ। লাইট টাইট লাগালে। হ্যাঁ হ্যাঁ। তোমার বাড়িতে তোমার হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড আর আমার মেয়ে। ও মেয়ে আছে? কত বড় মেয়ে? মেয়ে 8 বছর। 8 বছর। হ্যাঁ এসছে? ওই যে আমার মেয়ে। হ্যাঁ হাই, এ তো আরেক ডল। কি নাম তোমার? শ্রেয়া রায়। শ্রেয়া প্রচুর সেজেছে কিন্তু। এখানে আসবে বলে এত সেজেছো? ও বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? 2। বন্ধুত্ব হয়েছে জয়স্মিতা আর তোমার? হ্যাঁ হয়েছে বন্ধুত্ব? হ্যাঁ। তো তোমরা পাশাপাশি বসোনি? বাবা মাঝখানে বসে গেছে না? বাবাগুলো এরকম হয়। সো শ্রেয়া, তুমি তোমার বাবার সঙ্গে এসছো? ও আচ্ছা, নমস্কার। তো উনি এখন দোকানে দোকানে ওগুলো দিবে, ডেলিভারি করে ডেলিভারি বাড়ান, করে, আর আমি দোকানে চালাই। হ্যাঁ তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে? দিদি আমি যদি 1 লাখ টাকা দিই তাহলে আমি এখানে অল্প কিছু 10,000 টাকা আমি দিয়ে যেতে চাই লক্ষ্মী ব্যাংকে। কেন? আমার ইচ্ছা যে আমি যদি কোনোদিন এখানে আসি তাহলে আমি কিছু দিয়ে যাব। শিওর, আটকাবো না। দিদি আমার মেয়ে খুব পড়াশোনায় খুব ভালো। আচ্ছা। যবে থেকে আমি স্কুলে ওকে ভর্তি করেছি ও ক্লাসের ফার্স্ট। বাহ। আর ওই নাচ শেখে, গান শেখে, ইয়োগাও করে। বাহ। তো ওই সব কিছুই ভালো পারে, বাহ। মানে করতে গেলে সবই ভালো পারে। তো ওই জন্য আমি মেয়ে আমার আগে ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। প্লিজ। হ্যাঁ ওই জন্য ওকে আমি সব কিছু শেখাচ্ছি। প্লিজ। আর ওই ওর পিছনে লাগাবো, আর কিছু ব্যবসার কাজ আমি লাগাবো। তো ওর পড়াশোনা বা ওর নানান গ্রুমিং এর কাজে লাগাবো, হ্যাঁ, আর কিছু ব্যবসার কাজে লাগাবো। তবে এই যে পুচকেগুলো আছে তোমাদের, আমি যদি খবর পেয়েছি যে 12 বছর 13 বছর বয়সে তোমরা পাত্র দেখছো, পুলিশ নিয়ে বাড়িতে আসবো বলে দিলাম। এগুলো বেআইনি। আর তোমরাও জেনে রাখো, এগুলো কিন্তু বেআইনি। তো তোমাদের তো তোমরা কেউ কিছু বলতে পারোনি, করতে পারোনি, যাই হোক হয়ে গেছে। এদের যদি তোমরা কিছু করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। পুলিশ নিয়ে দাওয়া করবো বাড়িতে, ঠিক আছে? আমাকে খবর পাঠাবে। শ্রেয়া, জয়স্মিতা সবাইকে দায়িত্ব দিচ্ছি, অনুশ্রী তোমাদের সবাইকে দায়িত্ব দিলাম আমি। আমি একদিন টুনির ভিডিও দেখেছিলাম। টুনির ভিডিও? হ্যাঁ, কি করছে টুনি? ও খুব দুষ্টুমি, ওর সঙ্গে মিশবে না। জানি তো, টিভিতে দেখি। খুব দুষ্টুমি করে, একদম মিশবে না। ক্লুকে কুলু বলে। হ্যাঁ, কিছু জানে না তো, পড়াশোনা করেনি তো। টুনির সঙ্গে মিশবে না, দেখলে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাবে। তাকালেও মানে কথাও বলবে না, মনে থাকবে?
শ্রেয়া মনে থাকবে? হ্যাঁ। টুনিকে দেখলে কথা বলবে না, খালি অন্যের জিনিসপত্র নিয়ে ছোকছোকামি করে, দেখেছো তো তুমি? হ্যাঁ, দেখেছি। খুব দুষ্টু, একদম ওকে পাত্তা দেবে না, ও অ্যাজ ইফ তুমি চেনোই না ওকে। আমি শুনে নিয়েছি যে তুমি চেনো, তুমি ভাবটা করবে যেন চেনো না, ঠিক আছে? মনে থাকবে ঠিক তো? আছে। ব্যাস, ডান। আমার টিমে লোক পেয়ে গেছি। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা তাড়াতাড়ি কাছে আনো। মা এক ঝটকায় ওঠাও। একটা একটা করে উঠছে, অনেক সময় লেগে যাবে, একবারে যাতে অনেক ওঠে। হ্যাঁ, নিচে ঢোকাও ঢোকাও ঢোকাও, ঢোকে নি, উঠবে না বেশি, ঢোকাও ঢোকাও, ও দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। ই সব বাইরে পড়লো। আবার জড়ো করো, তাড়াতাড়ি, টাইম চলে যাচ্ছে। টানো টানো, না বাইরে পড়ে যাচ্ছে, মারো ঝটকা, না বাইরে পড়লো, মারো ঝটকা, ইয়েস, আরো আরো আরো, চলো ফটাফট। হ্যাঁ, মারো ঝটকা, এই নিচে পড়ে গেল। মা টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো। মন সয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ, কি করে তোকে পটাই, টাকা উঠছে আবার পড়ে যাচ্ছে, বলো না কেউ আমাকে। ধরে রাখো। 500 5টা মানে 2500, 200 10টা 2000, 50 7টা 350, 10 আছে 14টা মানে 140, মানে 5770। একমাত্র লতা একটু কমের দিকে আছে, অনেকটাই কম বাকিদের থেকে, বাকিরা বেশ কাছাকাছি আছো। গানের রাউন্ড আজকে জমে যাবে, আর গানের রাউন্ডে আজ আছে সবার জন্য একটা সারপ্রাইজ। ব্রেকে যাওয়ার আগে বলে গিয়েছিলাম না, একটা সারপ্রাইজ আছে। কিন্তু আমি নিজেই একটু সারপ্রাইজড হয়ে গেছি, কারণ পুচকেগুলোকে দেখতে পাচ্ছি না। মায়েরা জানো কি পুচকেরা কোথায়? না কেউ জানো না? নিজেদের বাচ্চাদের খেয়াল রাখো না তোমরা? বাচ্চাগুলো গেল কোথায়? ছানাগিরি, ছানাগিরি। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হয় ছানাগিরি, সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হয় ছানাগিরি, ও ছানাগিরি। ওয়াও ওয়াও ওয়াও, খুঁজে পাওয়া গেছে বাচ্চা কাচ্চাদের। এ কি ব্যাপার? ছানাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, তাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। হাততালি। আমি তো ভাবলাম মারা কেউ খবরই রাখিনি, ছানারা গেল কোথায়। আর আমি হয়ে গেছি ছানা চোর, বুঝেছো? হ্যাঁ। সব ছানাদের চুরি করে আমি নিয়ে চলে ওকে এসেছি। পুলিশে দেবো। ওকে ছানাপোনারা, ব্যাক টু দ্য অডিয়েন্স। ছানাগিরি।